নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবর না দেখা মানেই আমি তো বলবো অনেক কিছুই মিস করা, কিন্তু সেটা আপনারাও যখন মনে করবেন তবেই আমরা সার্থক বলে মনে করব। তবুও বিশেষ কিছু কারণে মাঝে মাঝে ঝটপট 10টা খবর আমরা ঠিকমতো প্রকাশ করতে পারি না, আর এর জন্যে অবশ্যই আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আজ 22শে ফেব্রুয়ারি শনিবার, দেখুন ঝটপট 10টা খবরের সংক্ষিপ্তসার। মারধরের জেরে গুরুতর জখম তৃণমূল কর্মীর মৃত্যু, অভিযুক্ত বিজেপি। শেষ রক্ষা হলো না, ব্যাপক মারধরের জেরে মৃত্যু হয়েছে বীরভূমের কাঁকরতলার তৃণমূল কর্মী শেখ নিয়ামুল হকের। শুক্রবার মধ্যরাতে নিয়ামুলের মৃত্যু ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় নিয়ামুল বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বড়রা গ্রামের গরিবপাড়া এলাকায় একদল দুষ্কৃতী রাস্তা আটকে তাকে মারধর করে। ঘটনায় তিনি গুরুতর জখম হন। খবর পেয়েই বাড়ির সদস্যরা সেখানে পৌঁছয়। দ্রুত তাকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময়ই নিয়ামুলের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাত থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার খবর পেতেই পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই কাঁকরতলা থানার জামালপুরে বালির গাড়ি থেকে আদায় করা টাকার ভাগ নিয়ে ঝামেলার জেরে বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরেই ওসি বদলি হয়। সেই রেস কাটতে না কাটতেই এবার আরও একটা ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দিকভ্রষ্ট হয়ে গিয়েছে। তারা নিজেদের দায়িত্বের কথা ভুলে গিয়ে শাসকের কোলে বসে গিয়েছে। কলকাতায় এসে এমনটাই বলেছেন বিশিষ্ট সাংবাদিক এবং লেখক পরঞ্জয় গুহ ঠাকুরতা। দেশের সংবাদ মাধ্যম দুর্বল হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেছেন, দেশের প্রধানমন্ত্রী যখন নিজেকে নন বায়োলজিক্যাল মানে ঈশ্বরের দূত বলে দাবি করেন, তখন সংবাদ মাধ্যম মুখে কুল মেটে বসে থাকে। প্রধানমন্ত্রীর এমন মন্তব্য করার পরও সংবাদ মাধ্যম একটাও প্রশ্ন করার সাহস দেখায় না। সংবাদ মাধ্যমের ঐতিহ্য শেষ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়া। নানা ভাষা, সংস্কৃতি এবং ধর্মের সংমিশ্রণে তৈরি দেশের ঐতিহ্য। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ বলা হয় ভারতকে, কিন্তু এক শ্রেণীর সংবাদ মাধ্যম এই ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট সাংবাদিক। পরঞ্জয়ের কথায়, বর্তমানে দেশ জুড়ে এক বিচারধারা, এক মতবাদ এবং এক ভাবনা চিন্তা তৈরির চেষ্টা চলছে। এই কাজে সংবাদ মাধ্যমকে হাতিয়ার হিসাবে কাজে লাগাচ্ছে শাসক শ্রেণী। মিডিয়া নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের দলদাসে পরিণত হয়েছে। বিরোধীদের আক্রমণ করলেও শাসককে প্রশ্ন করার সাহস নেই তাদের। এটাই বর্তমান দেশের চতুর্থ স্তম্ভ। কিন্তু কেন মিডিয়ার এই দুরবস্থা? প্রশ্ন তুলেছেন পরঞ্জয় গুহ ঠাকুরতা। সংবাদ মাধ্যমের দায়িত্বের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, চতুর্থ স্তম্ভের প্রধান কাজ তো শাসককে প্রশ্ন করা। দেশ জুড়ে নোটবন্দির ফলে লক্ষ লক্ষ মানুষকে ব্যাংকের লাইনে দাঁড়াতে হয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ মারাও গিয়েছে। কিন্তু ওই নোটবন্দির ফলে দেশের কি লাভ হলো তা নিয়ে কেউ প্রশ্ন করেনি। বেকার যুবরা কাজ পাচ্ছে না, তাই নিয়েও কোনো প্রশ্ন নেই। সংবাদ মাধ্যম শাসকের কোলে বসে গিয়েছে। শুক্রবার কালধ্বনি ম্যাগাজিনের 40 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন সভাঘরে উদার অর্থনীতি এবং ভারতীয় সংবাদ মাধ্যম শীর্ষক বিষয়ে তিনি বলেন, দেশ জুড়ে লক্ষাধিক সংবাদপত্র, কয়েকশো টিভি চ্যানেল রয়েছে। কটা চ্যানেল সরকারের সমালোচনা এবং প্রশ্ন করে? যারা সমালোচনা এবং প্রশ্ন করার সাহস দেখায় তাদের অফিস, বাড়িতে আয়কর বিভাগকে পাঠিয়ে হেনস্থা করা হয়। দেশ জুড়ে উদ্বেগজনকভাবে মাথাচাড়া দিয়েছে ভুয়ো খবর, ফেক নিউজ সমাজে ঝুঁকি বাড়িয়েছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরঞ্জয় গুহ ঠাকুর। তিনি বলেছেন, বর্তমান সময়ের যুবকরা ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমে আসক্ত। দেশের প্রায় 50 কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, ফলে সহজেই মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিতে তারা সক্ষম। হোয়াটসঅ্যাপের সমস্ত ভুয়ো তথ্যকে অনায়াসে বিশ্বাস করে নিচ্ছে মানুষ। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা এবং ঘৃণা ভরা
খবর ছড়িয়ে দেওয়া। সরাসরি এর প্রভাব মুসলিমদের উপর গিয়ে পড়ছে। এইভাবেই মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে তুলতে বাধ্য করা হচ্ছে। এর জন্য দায়ী সংবাদ মাধ্যম। পরঞ্জয়ের সংযোজন আমরা যদি স্বাধীন স্বতন্ত্র মিডিয়া তৈরি করতে না পারি, তাহলে ঘৃণা ভরা ভুয়ো খবর, মিথ্যা এবং অর্ধসত্য খবর সমাজকে দূষিত করে যাবে। 90 বছর ধরে চলে আসছিল রীতি, এবার সেই রীতিতে বড় বদল এনেছে অসম সরকার। অসম রাজ্যের বিধানসভায় যুগ যুগ ধরে চলে আসা জুম্মার নামাজের বিরতি বাতিল করা হয়েছে। অসম বিধানসভা অধিবেশনে জুম্মার নামাজ পাঠের প্রচলিত 2 ঘন্টার বিরতি তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভায় গত আগস্টে পাশ হওয়া একটা প্রস্তাবের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে খবর। মুসলিম বিধায়করা যাতে সময়ে নামাজ পড়তে পারেন, সেই কারণে জুম্মার নামাজের জন্য 2 ঘন্টা বিধানসভার কার্যক্রম স্থগিত রাখা হতো। কিন্তু এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠ অসম বিধানসভার চলতি অধিবেশনে সেই নিয়ম বাতিল করা হয়েছে। এই বিষয়ে বিধানসভায় একটা প্রস্তাব পাশ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয় নিয়ে এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন যে এটা 1937 সালের মুসলিম লীগের সৈয়দ সাদুল্লাহ কর্তৃক প্রবর্তিত একটা প্রথা ছিল এবং এই প্রথা বন্ধ করার সিদ্ধান্ত আসলে ঔপনিবেশিক ব্যবস্থাকে বাতিলেরই পদক্ষেপ। প্রসঙ্গত গত আগস্টে বিধানসভার শেষ অধিবেশনে এই জুম্মার নামাজের জন্য বিরতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট AIUDF বিধায়ক রফিকুল ইসলাম তাঁর দাবি, বিষয়টা সংখ্যাগরিষ্ঠের অজুহাতে সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেয়া হলো। তিনি বলেছেন, বিধানসভায় প্রায় 30 জন মুসলিম বিধায়ক রয়েছেন। আমরা এই পদক্ষেপের বিরুদ্ধে মতামত প্রকাশ করেছি, কিন্তু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে এবং সেই ভিত্তিতেই এটা চাপিয়ে দেয়া হয়েছে। মহাকুম্ভে যাওয়ার পথে ফের ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনা, নিহত পশ্চিমবঙ্গের 6 জন পুণ্যার্থী, আহত 2 জন। মহাকুম্ভে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জন পুণ্যার্থীর, আহত হয়েছেন আরও 2 জন। ঘটনাটা ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদের জেলা সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রাজগঞ্জ থানার অধীনে কলকাতা দিল্লি 19 নম্বর জাতীয় সড়কে। নিহতরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। নিহতদের মধ্যে চালক সহ পুরুষ 2 জন নারী 2 জন নাবালকও রয়েছে। আহতদের চিকিৎসার জন্য শহীদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টানেলে ধস নেমে ভয়াবহ দুর্ঘটনা। তেলেঙ্গানার নগর কুর্নুল জেলার শ্রীশাইলাম ড্যামে অবস্থিত এই সুড়ঙ্গে কাজ চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের একাংশ। দুর্ঘটনার মুহূর্তে বেশিরভাগ শ্রমিক সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও অন্তত 8 জন শ্রমিক চাপা পড়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। ঢাকার শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনে জনতার ঢল। একটা আশঙ্কা ছিলই, হাসিনা পরবর্তী প্রথম 21শে ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভাষার জন্য আবেগ এবং আয়োজন কি একই থাকবে? কেমন থাকবে সেই আয়োজন এবং আবেগ? অথচ এই ভাষাই বাংলাদেশের বুনিয়াদ রচনা করেছিল। অন্য কথায়, বাংলাদেশ জন্মের পিছনে বাংলা ভাষাই ছিল প্রধান কারিগর। নয়া শাসকরা এই ভাষা দিবসকে কিভাবে দেখবেন আর কিভাবেই বা 21শের উদযাপন হবে, সেই সম্পর্কে জানার জন্য এপার বাংলার অনেকেরই ছিল আগ্রহ। অবশ্য 50-এর দশকের মাঝামাঝি থেকেই বাংলাদেশে ভাষা শহীদ দিবস পালিত হয়েছে। তারপর থেকে এতে কোনো ছন্দ পতন ঘটেনি, ছেদ পড়েনি। খালেদা জিয়ার আমলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে সাড়ম্বরে। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা সহ সব জেলার গ্রামে এবং শহরে তা পালন হয়েছে। তা কেমন হলো এবারের শেখ হাসিনার দেশত্যাগের পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন? ঢাকা থেকে এক সাংবাদিক বন্ধু জানিয়েছেন, প্রতি বছর যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, এবছরও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। আর হবেই বা কেন? 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য লড়তে গিয়ে যারা প্রাণ কুরবানি দিয়েছিলেন, সেটা তো জাতি ভোলেনি। তিনি আরও বলেছেন,
সেই সময় আওয়ামী লীগ কিন্তু আন্দোলন করেনি, করেছিল বাংলার ছাত্র জনতা সাধারণ মানুষ। তার কথায় সেই ধারা এবারও অব্যাহত রয়েছে। আর যেই ক্ষমতায় আসুক, মাতৃভাষা দিবসের অনুষ্ঠান তাদের সারা দেশে মর্যাদার সঙ্গে পালন করতেই হবে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর রাতে 12টার আগেই রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে জড়ো হন হাজার হাজার মানুষ। শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে থাকা ব্যক্তি এবং বিশিষ্ট নাগরিকরা। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। রাত 12:12 আসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। সেই সময় মাইক্রোফোনে বেজে ওঠে সেই পরিচিত ঐতিহাসিক গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। শুক্রবার বাংলাদেশ জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হয়েছে গান, আবৃত্তি এবং আলোচনার মাধ্যমে। তার আগে বৃহস্পতিবারই মোহাম্মদ ইউনুস বিশিষ্টদের 21এর পদক প্রদান করেছিলেন। রাত 12টার পর শহীদ মিনারে ছাত্র জনতা মর্যাদার সঙ্গে পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এছাড়া মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন এবং বিকাশে ভূমিকা রাখায় এবার আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা। রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাশের রচনাবলীর অনুবাদ এবং বাংলা ভাষা আন্তর্জাতিকরণ ও প্রসারে ভূমিকা রাখার জন্য ব্রিটিশ কবি জোসেফ ডেভিড উইন্টারকেও আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেয়া হয়েছে। পদক তুলে দেন মোহাম্মদ ইউনুস। এছাড়া 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে অগ্রণী ভূমিকা পালন করায় আর একটা পদক পেয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। এই দিন বাংলাদেশের সবকটা সংবাদপত্র ভাষা দিবসের উপর বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলে ভাষা দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে নানা অনুষ্ঠান এবং টক শো। পয়লা মার্চ থেকে রোজা শুরু হলে 33 বছর পর দেখা মিলবে ইতিহাসের এক বিরল ঘটনার। এবার মধ্যপ্রাচ্য সহ সৌদি আরবে একটা বিরল দিন আসছে, যা প্রতি 33 বছর পর একবার করে ঘটে থাকে। আগামী 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখা গেলে পরের দিন পয়লা মার্চ প্রথম রোজা পালন করা হবে। এটা বিশেষ কারণে চন্দ্র এবং সৌর মাস একসাথে শুরু হবে, যা মুসলিম বিশ্বে একটা ঐতিহাসিক ঘটনা হিসাবে বিবেচিত হবে। আসলে এবারের রমজান মাসের প্রথম দিন আরবি বর্ষপঞ্জিকা এবং ইংরাজি বর্ষপঞ্জিকা একসাথে শুরু হবে। এর মানে হলো রমজান মাস শুরু হবে একই দিনে এবং মার্চ মাসের প্রথম দিনও শুরু হবে একসাথে। এটা সৌর এবং চন্দ্র পঞ্জিকার একসাথে মিলনের কারণে ঘটছে। সৌর পঞ্জিকা সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে দিনের হিসাব করে, যা লিপ ইয়ারে 366 দিন হয় আর সাধারণ বছরে 365 দিন হয়। অন্যদিকে চন্দ্রপঞ্জিকা চাঁদের পর্যায় অনুযায়ী নির্ধারিত হয়, তাই প্রতি বছর রমজান মাস আলাদা আলাদা দিনে শুরু হয়। এখন 28শে ফেব্রুয়ারি রাতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। যদি চাঁদ দেখা যায় তাহলে পয়লা মার্চ থেকে প্রথম রোজা শুরু হবে। সেই রাতেই পড়বে প্রথম তারাবির নামাজ। যদিও বেশিরভাগ দেশ এখনও খালি চোখে চাঁদ দেখেই রমজান মাস শুরুর সিদ্ধান্ত নেয়, কিন্তু কিরগিজস্তান এবং কাজাখস্তান সহ কিছু দেশ জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী আগেই জানিয়ে দিয়েছে তারা পয়লা মার্চ প্রথম রোজা পালন করবে। এবারের এই বিরল দিনটা মুসলিম বিশ্বে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটা শুধু চন্দ্র ও সৌর পঞ্জিকার একসাথে শুরু হওয়ার দৃষ্টান্ত নয়, বরং এর মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানরা ধর্মীয় ঐতিহ্য এবং পবিত্র রমজান মাসের সুরক্ষা ও গুরুত্ব অনুভব করবেন। এটা সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশগুলোর জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত হবে। এই বিরল ঘটনা মুসলিম বিশ্বের জন্য একটা স্মরণীয় দিনের পরিণতি হতে যাচ্ছে। 33 বছর পর এসে এই দিনটা যেমন সকলের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি এটা আগামী প্রজন্মের জন্য একটা শিক্ষণীয় ঘটনা হয়ে থাকবে। তথ্যসূত্র হিন্দুস্তান টাইমস। শনিবার বাংলাদেশের যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির মূল লক্ষ্য হলো ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা। তারেক রহমান বলেছেন, গত 16 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বিএনপি সহ বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের খুন, গুম এবং লুটতরাজ করেছে।
তখন নানা ধরনের নির্যাতনের মুখে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল রাজপথে থেকে লড়াই করেছে। এখন যারা বড় বড় কথা বলছে তারা তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু মাঠে ছিল না। তিনি বলেন, বিএনপির মূল লক্ষ্য হলো ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা, কৃষকদের উৎপাদন, নারীর ক্ষমতায়ন এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন করা। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে এই সব করবে। আরব বিশ্বের 7টা দেশের নেতারা গতকাল শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছিলেন। ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রূপরেখা ঠিক করা ছিল তাদের আলোচনার বিষয়বস্তু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে গাজা নিয়ে নিজের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। যুদ্ধ পরবর্তী গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গাজা জোরপূর্বক খালি করার পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। তার এমন পরিকল্পনার প্রতিক্রিয়ায় রিয়াদে বৈঠক করেছেন আরব নেতারা গাজার নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা সরাসরি খারিজ করে দিয়েছেন। তাদের মতে এই পরিকল্পনা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের লক্ষ্যে কয়েক দশকের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে। সেই সঙ্গে এটা গাজার বাসিন্দাদের অধিকারকে পদদলিত করবে। এটা সহিংসতার আঞ্চলিক চক্রকে স্থায়ী রূপ দিতে পারে। একদম শেষে আরেকবার বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর, আড়ালে থেকে যাওয়া খবর যা স্বাভাবিকভাবে প্রাতিষ্ঠানিক মিডিয়াগুলো প্রকাশ করে না, সেই আড়ালে থেকে যাওয়া খবর, রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা ইত্যাদি বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। গুরুত্বপূর্ণ এইসব ভিডিও বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে আমাদের আরও নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন, আর কামনা করি সবসময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।